গরম হয়ে গেছে আস্তে আস্তে। এই এসি 24 ডিগ্রি গেছে, 18 ডিগ্রি ভাইয়া, 24 ডিগ্রি কি আপনি দিছেন এসি? আমি দিছি। আচ্ছা চলো তো আমরা কতদিন কাটটা আওয়াজ হয়। দেখো আমরা গত ক্লাসে হচ্ছে নাইট্রোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার আমরা দেখতেছিলাম। তোমরা দেখতেছিলাম নাইট্রোবেনজিন কি করে। নাইট্রোবেনজিনের মধ্যে যে তোমার নাইট্রো মূলকটা থাকে এটা কি করে, এটা হচ্ছে বেনজিন বলয় থেকে ইলেকট্রন কেড়ে নেয়, ফলে অর্থ এবং প্যারা অবস্থানগুলোতে ধনাত্মক চার্জ চলে আসে। তাহলে অর্থ এবং প্যারা অবস্থানগুলোর সাপেক্ষে বা অর্থ প্যারা অবস্থানের তুলনায় মেটা অবস্থানগুলোতে ইলেকট্রন ঘনত্ব কি বেশি থাকে, ফলে পরবর্তীতে ইলেকট্রোফাইল এবার অর্থ প্যারা অবস্থানের বদলে মেটা অবস্থানে কি করে আক্রমণ করে। তো আমরা আরো দুটো एग्जांपल দিয়ে আজকে জিনিসটা দেখবো, আরো ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা প্রথমে যেটা প্র্যাকটিস করব, দেখো আমরা প্র্যাকটিস করব এটা। ফোকাস করো সবাই দিকে। আচ্ছা আমরা প্র্যাকটিস করব এটা যে আমাদের বেনজিন রিং থাকবে। বেনজিন রিংয়ে তোমার একটা CHO মূলক যুক্ত থাকবে। বেনজিন রিংয়ে কি থাকবে, একটা CHO মূলক যুক্ত থাকবে, ঠিক আছে। তাহলে বেনজিন বলয়ে একটা CHO মূলক যুক্ত থাকলে কিভাবে রেজোনেন্স এখানে হবে। লক্ষ্য করো এইখানে এই যে তুমি এখানে যে অক্সিজেন পরমাণুটা দেখতে পাচ্ছ, তাহলে অক্সিজেন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান কার্বন অপেক্ষা বেশি না? ওকে, বেশি। তাহলে অক্সিজেন কি করবে, এই অক্সিজেন আর কার্বনের মাঝে যে বন্ধনজোড় ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো সে নিজের দিকে কি আকর্ষণ করা শুরু করবে। আচ্ছা তাহলে কি করব আমরা, দেখো আমরা কি চেষ্টা করব, আমরা এই যে তোমার ডাবল বন্ড আছে, তো ডাবল বন্ডের মধ্যে একটা তোমার কি সিগমা বন্ধন আর একটা কি পাই বন্ধন। তো আমরা কি করব, এই পাই বন্ধনের দুইটা ইলেকট্রনকে আমরা অক্সিজেনের মাথায় তুলে দিব। দেখো আমরা এই বন্ধনের দুইটা ইলেকট্রনকে আমরা কি অক্সিজেনের মাথায় তুলে দিলাম, ওকে, অক্সিজেনের মাথায় তুলে দিলাম। আর এই দুইটা কার্বনের মাঝখানে যে পাই বন্ধনটা আছে, ওই পাই বন্ধনের দুইটা ইলেকট্রনকে আমরা এবার এইখানে শিফট করে দিলাম। কি বুঝতেছো, আমরা কার্বন আর অক্সিজেনের মাঝখানে যে পাই বন্ধন আছে, ওই পাই বন্ধনের দুটো ইলেকট্রনকে আমরা অক্সিজেনে দিয়ে দিলাম। আর এই দুটো কার্বনের মাঝখানে যে পাই বন্ধনটা ছিল, তার দুটো ইলেকট্রনকে আমরা কি কার্বনের এই কার্বন আর এই কার্বনের মাঝখানে দিয়ে দিলাম। দেখি এবার কি হয়, ঠিক আছে। দেখো লক্ষ্য করো এই পাই বন্ধন, এই পাইয়ের এক কথা হলো প্লিজ মনোযোগ দেখো, পরে একটা পারবো না। তাহলে এই পাই বন্ধন কি ঠিক থাকবে, ওকে। লক্ষ্য করো এই দুটো ইলেকট্রন যদি এখানে চলে যায়, তাহলে এখানে একটা বন্ধন তৈরি হবে না, এখানে একটা বন্ধন তৈরি হবে, ওকে হলো ঠিক আছে, হাইড্রোজেনের বন্ধন ঠিক আছে। আর এই দুটো ইলেকট্রন যদি অক্সিজেনের মাথায় উঠে যায়, ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই দুটো ইলেকট্রন যদি অক্সিজেনের মাথায় উঠে যায়, তাহলে বলো অক্সিজেন তখন কয় হাতে চলে আসবে, অক্সিজেন এক হাতে চলে আসবে। আর অক্সিজেন এক হাতে থাকা মানে অক্সিজেন কি চলে আসবে, ঋণাত্মক চার্জ, ঠিক আছে। কার্বনের চার হাত এখনো ঠিকঠাক আছে, তাহলে কার্বনে কোনো চার্জ আসবে না। কিন্তু লক্ষ্য করো তো এই কার্বনটার সমস্যা হয়ে গেছে না, কারণ এই কার্বনের ইলেকট্রনই তো এখানে
গেছে না? তাহলে এবার এই কার্বনে চলে আসবে একটা কি বলবো পজিটিভ চার্জ, চলে আসবে পজিটিভ চার্জ, ঠিক আছে, পজিটিভ চার্জ। ওকে, পজিটিভ চার্জ চলে আসবে। আবার বলছি আমি কি করলাম, মনোযোগী দেখো, আমি এই কার্বন আর অক্সিজেনের মাঝখানে দুইটা ইলেকট্রন আমি অক্সিজেনের মাথায় দিলাম। ওকে, এতে করে কি হবে, অক্সিজেন ভাইয়া এক হাতে চলে আসবে। অক্সিজেন এক হাতে থাকলে অক্সিজেন মাইনাস, অক্সিজেন এক হাতে থাকলে অক্সিজেন কি মাইনাস আসবে। আর এই দুটো কার্বনের মাঝখানে যে পাই বন্ধনটা আছে, ওই পাই বন্ধনের দুটো ইলেকট্রনকে আমরা কি এই কার্বন আর এই কার্বনের মাঝখানে কি শিফট করে দিলাম। তাহলে এখন বন্ধনটা এখান থেকে শিফট হয়ে এখানে চলে আসবে, কিন্তু এই কার্বনের ইলেকট্রনই তো শিফট হয়ে এখানে চলে গেছে, এই জন্য এই কার্বনে চলে আসছে পজিটিভ চার্জ। ওকে, এর পরেরটা কি করব দেখো, এর পরেরটা কি করব, এইবার এইবার এই পজিটিভ চার্জকে নিউট্রাল করার জন্য এই দুটো ইলেকট্রন এবার এখানে শিফট হয়ে যাবে, মানে এই পাই বন্ধন নেগেটিভ ইলেকট্রন এখন এখানে শিফট হয়ে যাবে। দেখি শিফট হলে কি হয়, শিফট হলে কি হয় দেখো, উপরে কোনো চেঞ্জ নাই, ভাইয়া এই পাই বন্ধন ঠিক আছে। ওকে, এবার লক্ষ্য করো, যদি এই দুটো ইলেকট্রন যদি এবার এইখানে শিফট হয়, তাহলে এবার এইখানে বন্ধন চলে আসবে, ঠিক আছে, এখানে বন্ধন চলে আসবে। আর এই যে পজিটিভ চার্জটা এইটা এই কার্বনে চলে আসবে, অর্থাৎ অলওয়েজ পজিটিভ চার্জ কখনো পাশের কার্বনে শিফট হবে না, পজিটিভ চার্জ অলওয়েজ এক কার্বন গ্যাপ দিয়ে তারপরে কার্বনে কি শিফট হয়ে যাবে, তাহলে প্লাসটা এবার এখানে শিফট হয়ে যাবে। আচ্ছা, এবার লক্ষ্য করো, এবার এই প্লাসের ঘাটতি পূরণের জন্য বা এই প্লাসটাকে সরানোর জন্য এই দুটো ইলেকট্রন, এই যে এই পাই বন্ধনের দুটো ইলেকট্রন এখানে চলে আসবে, একই কাজ বরাবর করতেছি। যদি এটা হয় তাহলে দেখো কি হবে, এবার এইখানে বন্ধন ভাইয়া ঠিক আছে, যদি এই দুটো ইলেকট্রন এবার এইখানে চলে আসে এইখানে বন্ধন তৈরি হবে। বলো তো সাদিয়া, প্লাসটা এবার কোন কার্বনে আসবে, প্লাসটা এখন এখানে আছে, পাশের কার্বনে তো প্লাস আসবে না, তাহলে প্লাসটা এক কার্বন গ্যাপ দিয়ে তারপরে কার্বনে কি শিফট হবে, তাহলে প্লাসটা এবার আসবে কোথায়, এখানে, উপরে সবকিছু ঠিকঠাক। সো এগুলো কিন্তু ভাইয়া প্র্যাকটিস ছাড়া পারবে না, আবার বলছি বারবার চর্চা ছাড়া এগুলো তুমি কিন্তু পারবে না, শুধু এভাবে দেখে গেলে জীবনে তুমি পরীক্ষা টাকা লিখতে পারবে না, সব এলোমেলো হয়ে যাবে, পুরোটাই ভুল হবে, নাম্বারও দিবে না, জিরো। আচ্ছা, এবার ফাইনালি কি হবে দেখো, ফাইনালি যেটা হবে, এই প্লাসকে রিমুভ করার জন্য এইখান থেকে দুটো ইলেকট্রন কি এখানে শিফট হয়ে যাবে, আর ওই যে অক্সিজেনের মাথায় যে মাইনাস আছে না, অক্সিজেনের মাথায় যে মাইনাস আছে না, ওখান থেকে দুইটা ইলেকট্রন কি আবার এখানে শিফট হয়ে যাবে। ওকে, আগে নিতে এইবার দেখো কি হবে, এখানে বন্ধন আছে, এখানে বন্ধন আছে, তাহলে দেখো যদি দুইটা ইলেকট্রন এখানে শিফট হয় তাহলে এবার এখানে কি এখানে বন্ধন না, এবার এখানে বন্ধন, ঠিক আছে, এবার এখানে বন্ধন, উপরে কার্বন ঠিক আছে, হাইড্রোজেন ঠিক আছে। দেখো এবার যদি দুইটা ইলেকট্রন ভাইয়া এখানে চলে আসে তাহলে এখানে তোমার বন্ধন আর দুইটা থাকবে, তখন বন্ধন কটা হয়ে যাবে, একটা। আর যদি ওই মাইনাস থেকে দুইটা ইলেকট্রন এখানে শিফট হয়ে যায় তাহলে এখানে আবার কি একটা বন্ধন তৈরি হয়ে যাবে, আবার সবকিছু আবার আগের মতো নিউট্রাল জোন হয়ে গেল। ভাই বেঞ্জিনের নাম কি, হ্যাঁ, এটার নাম কি, এই যৌগটার নাম হচ্ছে বেনজালডিহাইড, এই যৌগটার নাম কি বেনজালডিহাইড। বেনজিনের সিএইচও তাহলে যৌগটার নাম কি বেনজালডিহাইড।
কিন্তু প্রকৃতিতে একটা কাটতে পারে কোনো মাঝখানে পুশ করবো ভাই মাঝখানে গোলালাটা প্রকৃতিতে থাকে আচ্ছা তাহলে নেচারে কোনটা থাকে দেখো নেচারে থাকে হচ্ছে এটা নাম কি এইটা ভিতরে গোল্লা দিবা এখানে লিখবা সিএচও ভাই এটার নাম কি দেখো কোনটা এই যে এটা কালকে ক্লাসে পড়েছিল নাইট্রোজেন চিনি ভাইয়া কোনটা হ্যাঁ এটা হচ্ছে নাইট্রোজেন এটা লিখে দেই নাই এটা অবশ্য প্রথম আগে পড়াইছিলাম তাহলে এটা হচ্ছে নাইট্রোজেন চলো তাহলে আমরা এটা প্র্যাকটিস করলাম এবার চলো আমরা আরেকটা প্র্যাকটিস করব মা এখানে চলে গেল লাইক করে দিন কপি করতেছেন এই গেমিং স্পেস সিলেক্ট করবেন ঠিক আছে এটা কপি করলাম না দেখো জাস্ট ছোট্ট একটু চেঞ্জ করবে এখানে বাকিটা ঠিক থাকবে আমরা ছোট তোমরা পুরোটা লিখবে এটা বুঝছা এটা তো দরকার নেই হ্যাঁ ভাইয়া আমি খালি ছোট্ট চেঞ্জ করব দেখো এদিকে আমি খালি এই যে এইচটা আছে দেখো এই যে এইচটা আছে দেখো ও এক্সপোজার লাগবে খালি ওএইচ বসাবো লক্ষ্য করো বেঞ্জাল এসিড একটু ফোকাস করো এখানে যদি আমি জাস্ট হচ্ছে এইচ এর জায়গায় ওএইচটা বসাই এটা কি হয়ে যাবে বলো তো উপরে সি ডাবল এইচ না কি হয়ে যাবে সি ডাবল আমরা এটা পড়ছি না আমরা তো এটা পড়ছিলাম যে ভাইয়া বেনজিনে যদি কি থাকে সিএইচও থাকে নাম কি বলো কি নাম বেনজালডিহাইড বেনজালডিহাইড ওকে বেনজালডিহাইড আর যদি বেনজিনে সি ডাবল এইচ থাকে কি নাম এটা কি নাম এটা বলো তো বেনজোইক অ্যাসিড কি নাম এটা বেনজোইক অ্যাসিড ঠিক আছে দেখ বেনজালডিহাইড আর বেনজোইক অ্যাসিডের রেজোনেটিং স্ট্রাকচার হুবহু সেম ঠিক আছে কোনো পার্থক্য নাই খালি হচ্ছে তুমি এইচ এর জায়গায় কি বসাবে ওএইচ বসাবে বাকিটা হুবহু সেম তাহলে তুমি এইটা পারো তুমি এটাও পারো ওকে আচ্ছা শেষ করে দাও তো তুমি একটু কষ্ট করে এটা আঁকো খালি তুমি এইচটাকে ওএইচ বানায় দিয়ে তাও খাতায় লিখো প্র্যাকটিস হোক স্পিডের মধ্যে কপি করা আমি শিওর থাকতাম খালি পাঁচ আর পাঁচ স্মার্ট
আগস্ট তুমি কি করছিলা? 24 5 আগস্ট কে কোথায় ছিলা? আমরা মোবাইলে ছিলাম। তুমি কোথায় ছিলা? হ্যাঁ বাসায় আন্দোলন যাওনি? আজকে মানে আন্দোলন গেছিলাম। মেয়েরা কই ছিলা? বন্ধু কোন দেশে পড়ে? ক্যান্ডিডেট কে রে? আপনি গেছিলেন? আমি তো আপনি তো আওয়ামী লীগ। এক নম্বর কলেজের গেট তো বন্ধ ছিল। সময় আক্রমণ ছিল বাড়িতে, আমি আমার ছোট ভাই ছিলাম বাসায়। আপনি আওয়ামী লীগ না আপনি রাজনীতি করছেন? আওয়ামী লীগ, হ্যাঁ আমি একসময় আওয়ামী লীগের রাজনীতি করছিলাম। টাকা রাজনীতি চাঁদা টাকা করা সহজ, কিন্তু রাজনীতি করে টাকা কামানো কঠিন। যেমন যে কোনো ক্যাম্পাসে যারা রাজনীতি করে তুমি দেখবা যে যারা একদম গ্রাউন্ড লেভেলের যারা কর্মী, মানে যারা একদম লোয়ার লেভেলে যারা, এরা কিন্তু রাজনীতি থেকে কিছুই পায় না। কিন্তু নেতারা কি করে, গ্রাউন্ড লেভেলের কর্মীদেরকে লেলিয়ে দিয়ে হচ্ছে নতুন নতুন স্বার্থ হাসিল করে। ঠিক আছে, তার মানে আপনার দেশ সরকার করছে কেউ না আমাদের ক্যাম্পাসে রাজনীতি ছিল, সেটা তো পিক রাজনীতি ছিল না, জাস্ট হালকা একটা মিছিল মিটিং হইতো। আর রাজনীতিগুলো একটা সুবিধা ছিল যে হলে তাড়াতাড়ি সিট পাওয়া যেত, আর হলের ডাইনিং এ ভালো খাবার পাওয়া যেত। হলের ডাইনিং এ তো মনে করো যে গরুর মাংস তুমি তখনই বাবা আমাদের রাজনীতি করবা, মানে যারা পলিটিক্স করে এরাই হচ্ছে গরুর মাংস খেতে পারতো, নাইলে সম্ভব। হ্যাঁ গরুর মাংসের বাটি থাকতো 10 থেকে 15টা, কিন্তু পুরা হলে পোলা আছে 500 জন। এবং বাটিগুলো কখনো তোমার সামনে রাখবে না, তোমার পরিচিতি থাকবে, তুমি যদি পলিটিক্স করো, তোমাকে যদি ভালোভাবে চিনে ডাইনিং এর লোকজন, তাহলে তুমি গেলে তোমাকে হয়তো বাটি একটা দিতে পারে। ধরো আমি হচ্ছে প্রথম 2 বছর ডাইনিং এ যাই খাইতাম, থার্ড ইয়ারে ভর্তি হয়ে ওঠার পর আমি ডাইনিং এ খাইতাম না, আমাকে বাসায় আমার রুমে এসে খাবার দিয়ে দিত। কোনটা র‍্যাক তো সেকেন্ড ইয়ারে এটা দিছি, র‍্যাকে অনেক মজা হইতো, এগুলো কাই আজকে তো পড়ার অনেক বাকি, এগুলো মজা করে পড়তাম আমি। হ্যাঁ এরকমটা না, র‍্যাক তো দিতে হচ্ছে আমরা আমাদের জুনিয়রদের আর কি। ঠিক আছে, যা গ্রেগের কাহিনী বলবো, অনেক মজার মজার জিনিস হতো না এখানে। মেয়েরাও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে ওরাও র‍্যাক খাবে, মেয়েদের র‍্যাক দেওয়ার একটু পদ্ধতিটা একটু আলাদা। ঠিক আছে, আচ্ছা যেমন ধরো আমি মনে করো আমি মাইমুনার হচ্ছে বড় বোন, লেটস সে বুঝলাম, আমি হচ্ছে সেকেন্ড ইয়ারে, দিল্লি র‍্যাক হচ্ছে সেকেন্ড ইয়ারের বড় আপুরা মেয়েদের র‍্যাক দিবে। তো ওখানে ধরো মাইমুনাকে দেখি ওরে আজকে দুটো বড় আপুর বলে কাজ করি, এরে আজকে দোকানে যায় সিগারেট আনতে পাঠাই, এটা হবে টাস্ক। মাইমুনাকে বলছে তুমি ক্যান্টিন থেকে একটা সিগারেট দিয়ে এক প্যাকেট দাও, পারবা তুমি এটা করতে? আমি দেখি এটাই র‍্যাক। একা দাদা তুমি যদি সিগারেট কিনতে যাও, একা তুমি মেয়ে মানুষ, তোমার মান সম্মান যাবে কি? ওকে, এরপরে হইতেছে যে বিষয় হচ্ছে যে দেখো, যে তোমাকে সিগারেট আনতে পাঠাইছে তার মানে সে অবশ্যই স্মোক করে। মেয়েরা কিন্তু কিছু স্মোক করে ক্যাম্পাসে, তবে তারা আড়ালে করে, বাসার ভিতরে না, রুমে, ওদের নিজস্ব রুমে ওরা করে। আচ্ছা ওপেনে করে আলাদা বিষয়, বাট প্রচুর মেয়েরা আছে ক্যাম্পাসে স্মোক করে। স্মোক তো করেই, স্মোকের উপরের লেভেলের জিনিসপত্রও করে। ঠিক আছে, তুমি বুঝে নিজেরা বুঝে নাও। ঠিক আছে, তার মানে এই ধরনের টাস্ক আমাদের দিবে। লেটস সে ধরো সাদিয়াকে টাস্ক দিল কি, আচ্ছা ঠিক আছে তুমি আমাদেরকে ই করো, হচ্ছে নিচে দেখাও আমাদেরকে, ধরো একটা গান, ধরো একটা সাউন্ড বক্স থাকবে ওখানে, সাউন্ড বক্সে গান ছেড়ে দিবে, উলালালা গান করছে, এই যে আসলে গান আছে মুভি আছে না, ওইটা দিয়ে আমরা সাদিয়াকে বলবো তুমি ওই ডান্স করে আমাদেরকে দেখাও। ঠিক আছে, এটা হচ্ছে না করলে কোনটা না করলে সমস্যা আছে, এটা করতেই হবে। না করলে অনেক মেয়েরা কান্নাকাটি করে দেয়, মানে ওরা তো এরকম লোড নিতে পারে না। এরকম এগুলোতে আমি অনেক ভালো টাচ বুঝি, এর থেকে আর অশ্লীল টাচ দেয়। ঠিক আছে, এগুলো আসলে মুখে আমি নিতে পারতেছি না। ঠিক আছে, তো এইটাই আর কি ক্যাম্পাসে। তারপরে এগুলো একটা মজা, মানে এগুলা ঠিক আছে, আমিও র‍্যাক খাইছি, আমিও করছি। ঠিক আছে, আমার কাছে একটু হাওয়া হয়েছে, এটা বসে রাখছিল 1 ঘন্টা। এভাবে বসে দিতে পারবো 1 ঘন্টা?
5 মিনিট পরে তোমার কোমর ধরে যাবে পারবা এখন তারপরে হচ্ছে কি করা ওই যে হাত এরকম পায়ের নিচ দিয়ে কানে ধরে কি বলে মুরগি না এরকম মুরগি বানায় দৌড়ায় ঠিক আছে যে তুমি 10 বার দিবা এরকম ওকে তারপর ঠিক আছে ক্রিকেট খেলার অভিনয় করে দেখাও ফুটবল খেলা তুমি গোল দিছো সেলিব্রেশন করো দেখাও আমাকে ঠিক আছে আরে কত কি দেখাবে এটা অদ্ভুত যাও আমরা পরে আসি যেটা বললাম যে দেখো এই দুটো স্ট্রাকচার কি হুবহু দেখো আমরা তাহলে এই তিনটা যোগের স্ট্রাকচার যদি একটু কম্পেয়ার করে দেখো দিয়ে ফোকাস করো প্রথমটা কি বেনজিনে NO2 দেখো সবাই বেনজিনে NO2 তো এটা নামটা কি যেন বললাম আরেকটা কি ভাইয়া বেনজিনে CHO আরেকটা হচ্ছে বেনজিনে COOH আরেকটা হচ্ছে বেনজিনে মনে করো আমি নিলাম সায়ানাইড দেখো সায়ানাইড কার্বন আমরা নিতে পারি বেনজিনে COCH3 আমরা নিতে পারি বেনজিনে COR রাসায়নিক কি বলতো এস্টার COR থাকলে কি এটা এস্টার ঠিক আছে COR উপর আর থাকলে কি এবার তুমি মনোযোগ দিয়ে সবগুলো স্ট্রাকচার একটু ফোকাস করো দেখো সবগুলো স্ট্রাকচার তুমি দেখো বেনজিন বলয়ে অ্যাটাচড অ্যাটম কোনটা এখানে নাইট্রোজেন এখানে কে কার্বন এখানে কে কার্বন এখানে কে কার্বন এখানে কে কার্বন এখানেও কে কার্বন আচ্ছা এখন এই জিনিসপত্র লিখো সুন্দর করে লিখো প্রথম পয়েন্ট লিখো হ্যাঁ ড্রয়িং সহ দেখো প্রথমটা কি বলো NO2 প্রথমটা কি NO2 পরেরটা কি বলো CHO পরেরটা কি COOH পরেরটা কি CN পরেরটা কি COCH3 পরেরটা কি COR এই যে ভাইয়া মূলকগুলো নিলাম দেখো যদিও আমরা রেজোনেটিং স্ট্রাকচার প্র্যাকটিস করছি প্রথম কয়টা তিনটা অ্যাকচুয়ালি এখান থেকে শুধু একটা প্র্যাকটিস করলেই হবে বুঝছো বাকিগুলো পরীক্ষা আসে না শুধু NO2টা প্র্যাকটিস করলে হবে যেটা আমরা লাস্ট ক্লাসে পড়ছি তাহলে দেখো NO2 CHO COOH CN COCH3 COO এরা সবাই যদি বেনজিন বলে অ্যাটাচ থাকে তাহলে এরা কি করবে বলো তো দেখো তো এখানে বেনজিন বলে কি আসছে প্লাস আসছে না প্লাস আসছে কিনা বলো প্লাস আসছে আচ্ছা প্লাস মানে কি বলো তো ইলেকট্রন ঘাটতি না ইলেকট্রন ঘাটতি এর মানে কি এর মানে হলো এই যে মূলকগুলো আমরা নিলাম এই প্রত্যেকটা মূলক কি করবে বেনজিন বলয় থেকে ইলেকট্রন ঘনত্ব কেড়ে নিবে ঠিক আছে না বেনজিন বলয় থেকে ইলেকট্রন ঘনত্ব কেড়ে নিবে এতে করেই তো বেনজিন বলয় কি আসবে প্লাস আসবে কিন্তু আমরা এর আগে যে চারটা উদাহরণ করছিলাম কি কি বলতো OH তারপরে কি করছিলাম NH2 তারপরে কি করছিলাম CH3 তারপরে কি করছিলাম Cl এই চারজন কি করতে বলতো বেনজিন বলয়ে মুক্ত যদি ইলেকট্রন ফেলে দিত ফলে বেনজিন বলয়ে কি আসতো মাইনাস আসতো তাহলে এখানে তো উল্টা কাহিনী হচ্ছে না উল্টা কাহিনী হচ্ছে তাহলে এরা সবাই কি করছে লিখো এই মূলকগুলো বেনজিন বলয় হতে ইলেকট্রন ঘনত্ব কেড়ে নিচ্ছে
আচ্ছা, তাইলে যদি কোনো মূলক বেনজিন বলয় থেকে ইলেকট্রন ঘনত্ব কেড়ে নেয় তখনই প্রভাবটাকে আমরা বলবো ঋণাত্মক, কি বলবো, ঋণাত্মক মেসোমারিক প্রভাব, ঋণাত্মক মেসোমারিক প্রভাব, ঋণাত্মক মেসোমারিক প্রভাব, এটা প্রশ্ন হয় মাইনাস এম ডি, ঠিক আছে। আর যদি কোনো মূলক বা গ্রুপ বেনজিন বলয়কে ইলেকট্রন দেয় তখন থেকে এটাকে কি বলতাম, ধনাত্মক মেসোমারিক প্রভাব, ঠিক আছে। তাহলে বেনজিন বলয়কে ইলেকট্রন দিলে ধনাত্মক মেসোমারিক প্রভাব, আর বেনজিন বলয় থেকে ইলেকট্রন কেড়ে নিলে এটা কি, ঋণাত্মক মেসোমারিক প্রভাব। আচ্ছা বলো তো এই বেনজিন বলয় থেকে ইলেকট্রন তো কেড়ে নিলে কি হবে, দেখো তো প্রত্যেকটা রেজোনেটিং স্ট্রাকচারে তুমি দেখবা এইখানে প্লাস আসবে, এইখানে প্লাস আসবে, এখানে প্লাস আসবে, এইখানে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাস 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 প্লাস। দেখো দেখো তো তুমি যদি সবার রেজোনেটিং স্ট্রাকচার তুমি আঁকো, সবগুলো তোমার আঁকার দরকার নেই, আমরা অলরেডি তিনটা প্র্যাকটিস করছি, সবগুলো কিন্তু তুমি দেখো প্লাসগুলো কোথায় আছে বল, দেখো এই অবস্থানটার নাম কি, অর্থ, এই অবস্থানের নাম কি, প্যারা, এটার নাম কি, অর্থ। তাহলে এবার আমি দেখতে পাচ্ছি অর্থ প্যারা অবস্থানগুলোতে পজিটিভ চার্জ, মানে কি অর্থ প্যারা অবস্থানগুলোতে ইলেকট্রন ঘনত্ব কম, ঠিক আছে না, কম। তাহলে তুমি দেখো এই দুটা কার্বনে কি কোনো চার্জ আছে, কোনো চার্জ তো নাই। এই দুটা কার্বনের অবস্থানের নাম কি ছিল, মেটা, এটার নাম কি ছিল, মেটা। তুমি দেখো মেটায় কোনো চার্জ নাই কিন্তু অর্থ প্যারাতে প্লাস আছে, তাহলে মেটা পজিশনগুলো হচ্ছে নিরপেক্ষ না, যেহেতু কোনো চার্জ নাই, আর অর্থ প্যারা অবস্থানগুলো হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। তাহলে নিরপেক্ষ আর ধনাত্মক চার্জযুক্ত অবস্থানের মধ্যে বলো কোথায় ইলেকট্রন বেশি আছে, অবশ্যই নিরপেক্ষতে, নিরপেক্ষ আর প্লাসের মধ্যে কোথায় ইলেকট্রন বেশি, নিরপেক্ষতে ইলেকট্রন বেশি। তার মানে আমরা বুঝতে পারতেছি যে অর্থ প্যারা অবস্থানগুলোতে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাচ্ছে, কিন্তু মেটা অবস্থানে কি ইলেকট্রন ঘনত্ব তুলনামূলকভাবে কি আছে, বেশি আছে। তো এটা তুমি সুন্দর করে লিখবা যে অর্থ প্যারা, অর্থ হাইফেন প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাচ্ছে, হ্রাস পাচ্ছে, হ্রাস পাচ্ছে, এবং মেটা অবস্থানে, মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব তুলনামূলকভাবে বেশি থাকবে। ঠিক আছে, তাহলে বলো এইবার যেখানে ইলেকট্রন ঘনত্ব বেশি সেখানে কে আক্রমণ করবে, ইলেকট্রোফাইল, ঠিক আছে না, যেখানে ইলেকট্রন ঘনত্ব বেশি সেখানে আক্রমণ করবে কে, ইলেকট্রোফাইল। তাহলে এইবার যদি কোনো ইলেকট্রোফাইল বেনজিন বলয়কে আক্রমণ করতে চায় কোন অবস্থানে গিয়ে আক্রমণ করবে, সে মেটা অবস্থানে গিয়ে কি করবে, আক্রমণ করবে। লিখো ফলে, ফলে ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল মেটা অবস্থানে, মেটা অবস্থানে অ্যাটাক করবে, অ্যাটাক করবে এবং মেটা উৎপাদ তৈরি হবে, এবং মেটা উৎপাদ তৈরি হবে। তাইলে ইলেকট্রোফাইলকে মেটা অবস্থানে আক্রমণ করার জন্য দেখো
ইলেকট্রোফাইলকে মেটা অবস্থানে আক্রমণ করার জন্য ডিরেকশন দিচ্ছে কারা? এরা না, এই গ্রুপগুলা না। এই গ্রুপগুলা বেনজিন বলয়ে যুক্ত থাকার কারণেই তো বেনজিন বলয়ের মেটা অবস্থানে কি বেশি, ইলেকট্রন ঘনত্ব বেশি। এই গ্রুপগুলা ইলেকট্রোফাইলকে বলছে যে দেখো ভাই আমি মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে রাখছি। কিভাবে বৃদ্ধি করে রাখছি? আমি অর্থপ্যারাতে কি সৃষ্টি করে রাখছি? ধরো আমি হচ্ছে সি, মনে করো আমি নিজে হচ্ছে সিএইচও, তাহলে আমি কি করছি? আমি বেনজিন রিং এর অর্থপ্যারা অবস্থানগুলোতে প্লাস ক্রিয়েট করে রাখছি, ফলে মেটা পজিশনগুলোতে কি বেশি আছে, ইলেকট্রন ঘনত্ব বেশি। তো আমি ইলেকট্রোফাইলকে বলবো দেখো ভাই আমি মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বাড়ায় রাখছি, তুমি ওখানে যাই কি করো, যুক্ত হও, ওখানে গিয়ে তুমি আক্রমণ করো এবং উৎপাদ তৈরি করো। কথাটা বুঝতে পারছো কিনা? তাহলে এই গ্রুপগুলা কাকে নির্দেশ করছে? ইলেকট্রোফাইলকে নির্দেশ করছে, ডিরেকশন দিচ্ছে তুমি কোথায় অ্যাটাক করো, মেটা অবস্থানে গিয়ে কি করো, অ্যাটাকটা করো। তার মানে এই গ্রুপগুলোকে আমরা বলবো মেটা ডিরেক্টিং গ্রুপ বা মেটা নির্দেশক গ্রুপ। ঠিক আছে, এদেরকে আমরা কি বলবো, মেটা। আগের দিন কি করছিলাম, অর্থ প্যারা নির্দেশক করছিলাম না, এখন বলবো কি, মেটা নির্দেশক। তো এই লিস্টে যাদেরকে লিখলাম এরা সবাই মেটা। লিখো লিখো NO2 CHO CWH cyanide COCH3 CWR। এরা হচ্ছে কি বলো, মেটা নির্দেশক। এরা হচ্ছে মেটা বা মূলক বলতে পারো, সমস্যা। সহজ না, ইজি, বুঝে বুঝে পুরো সহজ। আচ্ছা এখন এখন সমস্যা হচ্ছে কি, তাইলে অনেকগুলা তো অর্থপ্যারা নির্দেশক আছে, অনেকগুলা মেটা নির্দেশক আছে, এতগুলা ভাইয়া মনে রাখবো কিভাবে? মনে রাখার টেকনিক কিন্তু শিখিয়ে দিয়েছিলাম। কি টেকনিক? দেখো টেকনিকটা কি ছিল, দেখো সবাই এদিকে দেখো, তুমি কি চেক করবা, তুমি চেক করবা বেনজিন রিং এর সাথে ডিরেক্টলি অ্যাটাচড পরমাণু কোনটা। তাহলে বেনজিন রিং এর সাথে ডিরেক্টলি অ্যাটাচড অ্যাটম কে, এখানে নাইট্রোজেন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন। তুমি লক্ষ্য করবা বেনজিন বলয়ের সাথে সরাসরি যুক্ত পরমাণুতে কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে কিনা। তুমি কি চেক করবা, বেনজিন বলয়ের সাথে সরাসরি যুক্ত পরমাণুতে কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে কিনা। যদি থাকে তাহলে সেটা মেটা নির্দেশক হবে। দেখো নাইট্রোজেনে ভাইয়া ডাবল বন্ড আছে, কার্বনে ডাবল বন্ড আছে, কার্বনে ডাবল বন্ড আছে, কার্বনে ট্রিপল বন্ড আছে, কার্বনে ডাবল বন্ড আছে, কার্বনে ডাবল বন্ড আছে। ঠিক আছে না? তাহলে বেনজিন রিং এর সাথে সরাসরি যুক্ত পরমাণুতে যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাহলে সেটা কি হবে, মেটা নির্দেশক হবে। আর বেনজিন বলয়ের সাথে সরাসরি যুক্ত পরমাণুতে যদি কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড না থাকে, সবগুলা যদি একক বন্ধন হবে সেটা কি হবে, অর্থ প্যারা নির্দেশক। তো এইভাবে জিনিসটা মনে রাখলে তোমার যদি আননোন কোনো মূলক দেয় তুমি বলতে পারবা যে এটা অর্থ প্যারা হবে নাকি মেটা হবে। বুঝছো কিনা আমার কথা? এমসিকিউ কিন্তু এইভাবে আনসার করতে হবে। অনেক সময় एग्जांपल এতগুলো মুখস্থ থাকে না, আমার মনে হয় মুখস্থ আছে প্র্যাকটিসের জন্য, বাট তোমার তো ফার্স্ট টাইম এগুলো পড়তে গেলে কষ্ট হবে। এগুলা তো সম্পূর্ণ তোমাদের যেগুলো নতুন, আগে তুমি 19 এগুলো সম্পর্কে কোনো ধারণা তোমার ছিল না, নতুন জিনিস তো একটু আয়ত্তে আনতে সময় লাগবে। ঠিক আছে, আচ্ছা তাহলে বুঝা গেল, মেটা নির্দেশক বুঝা গেল। তাহলে বলো আমরা তাহলে মেটার কয়টা প্র্যাকটিস করলাম, মেটার প্র্যাকটিস করলাম কয়টা, বেনজালিয়েট প্র্যাকটিস করলাম, বেনজুইক অ্যাসিড প্র্যাকটিস করলাম। চলো এটা বেনজিল হবে, এটা বেনজুইক অ্যাসিড, এটা কপি করার সময় হচ্ছে যে কি হয়ে গেছে, এটা বেনজুইক অ্যাসিড হবে, বেনজুইক অ্যাসিড।
COCH হচ্ছে অ্যাসাইল গ্রুপ, এটা প্রথমে অ্যাসাইল এটা হচ্ছে কিটোন, এটা কিটোন, এটা এখন লাগবে না। দেখো তাহলে প্র্যাকটিস করছি আমরা তিনটা, বাট তুমি এক্সামের জন্য প্র্যাকটিস করবে কোনো আমি তোমাকে পড়া কমাই দিচ্ছি, তোমার পড়া আমি কমাই দিচ্ছি। দেখো তুমি শুধু অ্যানোডটা প্র্যাকটিস করবে, কোনটা এই নাইট্রোবেনজিনটা প্র্যাকটিস করবে, বুঝছো? নাইট্রোবেনজিনটা প্র্যাকটিস করবে, এটা ওটা প্র্যাকটিস করবে, এটা প্র্যাকটিস করবে, নাইট্রোবেনজিনটা প্র্যাকটিস করবে, মেটা থেকে গেলে একটা প্র্যাকটিস করবে, কোনটা নাইট্রোবেনজিনটা প্র্যাকটিস করবে, এটাই আসবে एग्जाम। আর দেখো আর অর্থপাড়া থেকে প্র্যাকটিস করতে হবে OH NH2CH3 তিনটা, OH Cl লাগবে না, OH NH2 কি CH3 এই তিনটা প্র্যাকটিস করব। মোট 4টা স্ট্রাকচার তোমাকে শিখতে হবে, মোট ছিল 7টা আমি কমাই দিলাম, ঠিক আছে? OH NH2CH3 এই তিনটা প্র্যাকটিস করবা আর হচ্ছে মেটা থেকে এনো। আচ্ছা এবার চলো, এবার আমরা একটু এখানে একটু আসি আমরা। দেখো এখন এখানে তোমরা আরেকটা পয়েন্ট অ্যাড করো, দেখো আরেকটা পয়েন্ট অ্যাড করো, এখানে অ্যাড করো মেটা নির্দেশক গ্রুপগুলো, মেটা নির্দেশক গ্রুপগুলো বেনজিন বলয়ের, দেখো বেনজিন বলয়ের সক্রিয়তা, বেনজিন বলয়ের সক্রিয়তা হ্রাস করে। ঠিক আছে, দেখো কি লিখছি, মেটা নির্দেশক গ্রুপগুলো বেনজিন বলয়ের সক্রিয়তা হ্রাস করে, আর অর্থ প্যারা নির্দেশক গ্রুপগুলো বেনজিন বলয়ের সক্রিয়তা কি করে, বৃদ্ধি করে। ঠিক আছে, এটা লিখো, তাই মেটা নির্দেশক গ্রুপগুলোকে বলা হয় বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী তাহলে অর্থ প্যারা নির্দেশক গ্রুপগুলো হচ্ছে বেনজিন বলয়ের সক্রিয়তা বৃদ্ধিকারী, আর মেটা নির্দেশক গ্রুপগুলো হচ্ছে বেনজিন বলয়ের সক্রিয়তা কি হ্রাসকারী। ঠিক আছে, হ্রাসকারী। ওকে, তাহলে অর্থ প্যারাগুলো বাড়াবে, মেটা নির্দেশকগুলো কি কমাবে। আচ্ছা এখন চলো আমি তোমাকে একটা एग्जांपल মনে করো, তোমাকে আমি ধরো স্বাভাবিক বেনজিন দিলাম, দেখো স্বাভাবিক বেনজিন দিলাম, আর ধরো বেনজিনে NO2 দিলাম, দেখো বেনজিনে NO2 দিলাম, আরেকটা আমরা নেই তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো ধরো বেনজিনে আমরা CH3 দিলাম, লেটস সে, যদি তোমাকে এখন পরীক্ষায় কোশ্চেন আসে, দেখো এই ক্লাস বেঞ্চ ফোন রাখো, ওষুধ ফোন রাখো, ধরো তোমাকে এক্সামে যদি এরকম তিনটা যোগ দিয়ে বলে, ধরো এই প্রথমটা কি বলো, বেনজিনে CH3, আচ্ছা বেনজিনে CH3 এর যোগের নাম কি বলো তো, টলুইন। কি নাম এটা, টলুইন, এটা তো বেনজিন। ধরো এখানে আছে বেনজিনে NO2, এটার নাম কি, নাইট্রোবেনজিন। কি নাম এটা, নাইট্রোবেনজিন। আচ্ছা ঠিক আছে, যদি এক্সামে এরকম কোশ্চেন আসে যে টলুইন, বেনজিন এবং নাইট্রোবেনজিনকে তাদের সক্রিয়তার ক্রমানুসারে সাজাও, তাদের সক্রিয়তার ক্রমানুসারে সাজাও, কে সবচেয়ে বেশি সক্রিয়, কে সবচেয়ে কম সক্রিয়। আচ্ছা লক্ষ্য করো, সাধারণ বেনজিনে কোনো কিছু কি আছে না, এটার মধ্যে কোনো অর্থপ্যারা নির্দেশক গ্রুপ যুক্ত নাই, কোনো মেটা নির্দেশক গ্রুপ যুক্ত নাই, তাহলে সাধারণ বেনজিন অলওয়েজ মাঝখানে থাকবে, সাধারণ বেনজিনের সক্রিয়তা অলওয়েজ কোথায় থাকবে, মাঝখানে। এখন দেখো এইখানে বেনজিনে কি আছে, একটা CH3 মূলক আছে, তাহলে CH3 মূলকটা কি বলতো, এটা হচ্ছে একটা অর্থপ্যারা নির্দেশক এবং এটা হচ্ছে বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। কি এটা, বেনজিন বলয় সক্রিয়কারী মূলক।
এবং এটা একটা অর্থপ্যারা নির্দেশক। আর দেখো এইখানে বেঞ্জিনে কি আছে NO2, তাহলে NO2 কি একটা মেটা নির্দেশক এবং এটা হচ্ছে বেঞ্জিন বলে কি নিষ্ক্রিয়কারী। তাহলে এই তিনটা যোগের মধ্যে যদি আমি সক্রিয়তার ক্রমটা বের করে দিলে বলো সবচেয়ে বেশি সক্রিয় কি হবে? অর্থপ্যারাগুলো সবচেয়ে বেশি সক্রিয় হবে, মেটাগুলা সবচেয়ে কম সক্রিয় হবে, আর নরমাল বেঞ্জিন ঠিক কোথায় থাকবে? মাঝখানে। বুঝছি কিনা? তাহলে সক্রিয়তার ক্রমটা কি হবে? সবার প্রথমে টলুইন, তারপরে বেঞ্জিন, তারপরে কি নাইট্রোবেঞ্জিন। ঠিক আছে, এখন এইভাবে লিখে দিলে কি নাম্বার পেয়ে যাব আমি? না, আমাকে পরীক্ষার খাতায় টলুইনের রেজোনেটিং স্ট্রাকচারগুলো আঁকতে হবে, নাইট্রোবেঞ্জিনের কি রেজোনেটিং স্ট্রাকচারগুলো আঁকতে হবে। এরপরে যে আমি পয়েন্ট আকারে তোমাকে ব্যাখ্যাগুলো লিখে দিলাম এগুলো সুন্দর করে লিখতে হবে, তারপরে গিয়ে তুমি এই সক্রিয়তার ক্রমটা লিখবা। ঠিক আছে, ফুল মার্কস তুমি তারপরে পাবো। তো এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু অনেক লেন্দি হবে। ঠিক আছে, অনেক লেন্দি, প্রায় 2-3 পৃষ্ঠার মতো হবে, কিন্তু তারপরে আমাদের এটা ভালোভাবে পড়তে হবে। এটা আসবে পরীক্ষা 4 মার্কের একটা কোশ্চেন মাস্ট পরীক্ষা আসবে যে কে অধিক সক্রিয়। ঠিক আছে, ওকে। তো চলো লাস্ট একটা আমি বিক্রিয়া দেখা আমি ক্লাসে শেষ করব। ঠিক আছে, আচ্ছা থাক, আর বাকিটা আমি করব। তো আগামী ক্লাসে আমরা রেজোনেন্সের বাকি অংশ শেষ করব এবং আগামী ক্লাসে আমরা রেজোনেন্স শেষ হবে, রেজোনেন্স আগামী ক্লাসে শেষ হবে। এরপর আমরা সমানতা শুরু করব। 4 নম্বরের জন্য 3 নম্বরের জন্য কি কি 3 নম্বরে মেকানিজম আসবে, বিক্রিয়ার কৌশল আসবে।